মুর্শিদাবাদ, যার আর এক নাম দ্য ল্যান্ড অফ নবাবস। ঐতিহাসিক মুর্শিদাবাদের কোনায় কোনায় রয়েছে অনেক ইতিহাস। 1700 খ্রিস্টাব্দে বাংলা বর্গী আক্রমণে অশান্ত হয়েছিল। বর্গীদের আটকিয়ে বাংলায় শান্তি ফিরিয়ে এনেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। সুষ্ঠু শাসনের জন্য তিনি বাংলার তৎকালীন রাজধানী ঢাকা থেকে সরিয়ে বাংলার প্রায় কেন্দ্রে নিয়ে আসেন ভাগীরথী নদীর তীরে। এরপর তিনি তার রাজধানীর নাম নিজের নামের সাথে মিলিয়ে করে দেন মুর্শিদাবাদ, যেখানে শায়িত রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। নবাবী আমলের বাংলার রাজধানী মুর্শিদাবাদ এক চরম বিশ্বাসঘাতকতার সাক্ষী। রয়েছে সেই বিশ্বাসঘাতক মীর জাফরের সমাধি। বইয়ের পাতায় পড়া ইতিহাসের সন্ধানে আমরা পিয়ালি অরিজিন্স ব্লগ চলে এসেছি নবাবের শহর মুর্শিদাবাদে। হাতে সময় একেবারে কম থাকলেও মাত্র একটা দিনের ছুটিতে কিভাবে মুর্শিদাবাদ ঘুরবেন, কি কি দেখবেন, কত টাকা খরচা হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন পিয়ালি অরিজিন্স ব্লগ। শিয়ালদা, হাওড়া ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে মুর্শিদাবাদ যাওয়ার জন্য। কলকাতা স্টেশন থেকে 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস সকাল 6টা 50-এ ছেড়ে মুর্শিদাবাদ পৌঁছায় সকাল 10টা 21-এ। এই ট্রেনের জেনারেলের ভাড়া 75 টাকা, 2 এর ভাড়া 90 টাকা ও এসির ভাড়া 340 টাকা। এছাড়াও শিয়ালদা থেকে 03191 শিয়ালদা লালগোলা স্পেশাল রাত 11:30টায় ছেড়ে পরদিন ভোর 4:08-এ মুর্শিদাবাদ পৌঁছায়। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 100 টাকা। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। অনেকে প্রাইভেট গাড়িতেও মুর্শিদাবাদে গিয়ে থাকেন। মুর্শিদাবাদ ঘুরতে গেলে থাকবেন কোথায়? মুর্শিদাবাদ ঘোরার জন্য কম করে একটা রাত কাটিয়ে দুদিনে ঘুরলে ভালো হয়। থাকার জন্য মুর্শিদাবাদের সমস্ত জায়গায়, বিশেষ করে স্টেশন এবং হাজারদুয়ারের কাছে প্রচুর হোটেল পাবেন। তবে আমরা মুর্শিদাবাদ একদিনে ঘুরে ওই দিনই রিটার্ন করেছিলাম। যাই হোক, এবার আসি সাইট সিনে। মুর্শিদাবাদ স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো রিজার্ভ করে সাইট সিন করতে হয়। এছাড়াও এখান থেকে ঘোড়ায় টাঙা গাড়িতে করেও সাইট সিন করতে পারেন। আমরা এক টোটো দাদার সাথে আগে থেকেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম, তো ট্রেন থেকে নেমেই বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজকে এই একদিনের মুর্শিদাবাদ ভ্রমণে আমরা দেখব হাজারদুয়ারি, জাহানকোষা কামান, কাটরা মসজিদ, ফুটি মসজিদ, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, কাঠগোলা বাগান বাড়ি, জগৎ শেঠের বাড়ি, জীবন্ত কবর ও 1100 সমাধি। সাইট সিনের প্রথমেই চলে গেলাম জাহানকোষা কামান দেখতে। 1637 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে এই কামানটি নির্মাণ হয়। এই কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট ও এই কামানটির মধ্যে 17 কেজি বারুদ প্রয়োজন হতো। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু, অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ অষ্টধাতুতে নির্মিত হওয়ায় কামানটি আজও মরচেবিহীন। চলে এলাম আমাদের নেক্সট পয়েন্ট, কাটরা মসজিদ। সকাল 9টা থেকে বিকেল 4:50 পর্যন্ত এই কাটরা মসজিদ খোলা থাকে। কাটরা মসজিদ তৈরি করেছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। শোনা যায় তিনি দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। আগে এই কাটরা মসজিদে 2000 জন একসাথে বসে এই চাতালে নামাজ পড়তেন। এই চাতালেই রয়েছে 2000 জনের নামাজ পড়ার আসন। এই কাটরা মসজিদের ভিতরেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। শোনা যায় মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন তার মৃত্যুর পর তাকে এমন জায়গায় শায়িত করা হোক যেখানে তিনি সাধারণের পাদস্পর্শ পেতে পারেন। সেই মতো মৃত্যুর পর তাকে কাটরা মসজিদের সিঁড়ির নিচে কবর দেওয়া হয়। এরপর আমরা চলে এলাম ফুটি মসজিদে। ফুটি মসজিদ মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদ।
এই মসজিদ নির্মাণ করেন মুর্শিদ কুলি খাঁর পৌত্র নবাব সরফরাজ খান। মসজিদের চার কোণে 4টি মিনার রয়েছে। কথিত আছে মুর্শিদ কুলি খাঁর পৌত্র সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসাবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটিকে। তাই তিনি নাকি এক রাত্রির মধ্যেই বিশাল এই মসজিদ বানানোর চেষ্টা করেন। তবে মসজিদ নির্মাণ অসম্পূর্ণ থাকায় এটিকে ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ বলা হয়ে থাকে। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় এখন এটি প্রায় ধ্বংসের মুখে। অবহেলিত ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে নির্জন অন্ধকারে প্রহর গুনছে যেন এই মসজিদটি। আবার উঠে পড়লাম টোটোয়। এবার যাব কাঠগোলা বাগানবাড়ি। একদিনের এই মুর্শিদাবাদ ভ্রমণে আমরা যে দাদার টোটোয় ঘুরেছি ওনার নাম্বার দিলাম স্ক্রিনে। মুর্শিদাবাদ গেলে দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো ব্যবহার ও সমস্ত স্পট সম্পর্কে ইতিহাস উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। আজকের এই মুর্শিদাবাদ ভ্রমণে আমাদের টোটো ভাড়া পড়ল 700 টাকা। কথা বলতে বলতে চলে এলাম মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে কাঠগোলা বাগানবাড়িতে। কাঠগোলা এই বাড়িটির নাম নিয়ে দ্বিমত আছে। লোকে বলে এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকে এই নাম এসেছে। এই বাগান বাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। এখানে প্রবেশ করতে পার হেড 30 টাকা এন্ট্রি ফি লাগছে। এই কাঠগোলা বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগড়। এনারা 4 ভাই ছিলেন। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ আর ধনপদ এই 4 ভাই এইখানে থাকতেন। এই কাঠগোলা বাগান বাড়ির 4 দিকের 4 কোণায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি দেখতে পাবেন। অনেকে বলতেন ওনারা জমিদার ছিলেন, আবার কেউ বলতেন ব্যবসায়ী ছিলেন, আবার কেউ কেউ বলতেন লুটেরা ছিলেন। এন্ট্রি করে সামনে এগোতেই দেখতে পাবেন সুড়ঙ্গ পথ। এই পথেই জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। এই সুড়ঙ্গ পথ ভাগীরথীর সঙ্গেও যুক্ত। সুড়ঙ্গ পথের অপোজিটেই এটি হলো পাখিরালয়। আমরা এখানে যাইনি, আপনারা চাইলে যেতেই পারেন। এখন যেখানে চলে এসেছি এখান থেকে কাঠগোলা মিউজিয়াম আর তার সামনের এই পুকুরটির একটি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে দেখতে পাবেন লক্ষ্মীপদ সিং দুগড়ের পরিবারের ব্যবহৃত দামি আসবাবপত্র, যেমন পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, বাসনপত্র, আরো কত কি। এই মিউজিয়ামের মধ্যে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই সেই সব নিজের চোখে দেখতে হলে একবার অন্তত মুর্শিদাবাদ থেকে ঘুরে যেতে হবে। বাগান বাড়ির ভিতরে এই জায়গাটি হলো নাচমহল। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব ও অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে। ইংরেজরাও এই বাগান বাড়িতে আসতো। হীরাবাই যে নর্তকী ছিলেন উনি এইখানে নাচ করতেন, প্রতি রাতে 5000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। কাঠগোলা বাগান বাড়ির পিছনে একটি জৈন মন্দির রয়েছে। স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা, আর তা দিয়েই এই বাগান বাড়ি ওনারা তৈরি করেছিলেন। এরপর চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। এখানে প্রবেশ মূল্য পার হেড 30 টাকা। জগৎ শেঠ ছিল ইংরেজ আমলের শুরুর আগে বাংলা তথা ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী। বিপুল ধনসম্পদশালীরা এই উপাধি পেতেন। জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম মনে হলেও আসলে এটি উপাধি। আলীবর্দীর সময় মাহাতো চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাবান ব্যক্তি এই উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ শেঠ নামে পরিচিত। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ ও ফতে চাঁদের এতই সম্পত্তি ছিল যে জনশ্রুতি আছে তাদের ভান্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার জলের প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব।
এক সময় বাংলার নবাব এনার থেকে ধার নিতেন। ইনি মীর জাফরের সাথে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে যুদ্ধে সিরাজদৌল্লাকে হারিয়ে বাংলার দখল বিদেশিদের হাতে যেতে সাহায্য করেছিলেন। আর এই ষড়যন্ত্র হয়েছিল জগৎ শেঠের এই বাড়িতে। জগৎ শেঠের বাড়িটি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে জগৎ শেঠের পরিবারের ব্যবহৃত সোনা ও রূপোর পোশাক, বন্দুক, পিস্তল, মশাল, হাতির দাঁতের পাশা, তৈজসপত্র, খেলার গুটি, বেনারসি শাড়ি, একটি টেলিফোন সেট যেটা দিয়ে তিনি ইংরেজদের সাথে যোগাযোগ করতেন। এছাড়াও রয়েছে এক অদ্ভুত আয়না যা দিয়ে নিজের মুখ ছাড়া বাকি সবকিছু দেখা যায়। আরও রয়েছে বেলজিয়ামের আয়না। একটি আংটির ভিতরে পুরো একটি মসলিন শাড়ি রাখার কথা আমরা ইতিহাসে পড়েছি, তা দেখতে পাবেন এই জগৎ শেঠের বাড়িতে। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই। এবার আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। অত্যাচারী রাজা দেবী সিংহের আমলে তৈরি এই রাজবাড়ি। ভিতরে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। মুর্শিদাবাদ জেলার ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত রাজা দেবী সিং সুদূর পানিপথ থেকে বাংলায় এসেছিলেন মূলত ব্যবসা করার জন্য। কালক্রমে ব্রিটিশ শাসকেরা তাকে রাজস্ব সংগ্রাহকের কাজের জন্য সুপারিশ করেন। এই খাজনা আদায় দেবী সিং ছিলেন সম্পূর্ণ নির্মম আর ভীষণ অত্যাচারী। তার স্বাস্থ্য ও কুরূপ দর্শনের জন্য ভীতু প্রজাবর্গ তাকে মহিষাসুর আখ্যা দিয়েছিলেন। এই মন্দিরটি একটি রাধা কৃষ্ণের মন্দির। একসময় নসিপুর রাজবাড়িতে দোল দুর্গাপুজো হতো। এই নসিপুর রাজবাড়িকে অনেকটা হাজারদুয়ারির আদলে তৈরি করা হয়েছিল। নসিপুর রাজবাড়ি থেকে একটু এগোলেই রয়েছে নসিপুর আখড়া। এখানে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। নসিপুর আখড়া এলে দেখতে পাবেন মীর জাফরের গাড়ি। তখনকার দিনে মাত্র 80 টাকা দিয়ে এই গাড়িটি কেনা হয়েছিল। এখানে রয়েছে একটি মিউজিয়াম যেখানে পুরনো দিনের পালঙ্ক এবং পুরনো দিনের বিভিন্ন জিনিস রাখা আছে। এখানে রাখা রয়েছে একটি সোনার রথ যা তখনকার দিনে খুবই কম দামে কেনা হয়েছিল। যেতে যেতে রাস্তাতেই পড়ল মীর জাফরের বাড়ির প্রবেশদ্বার, প্রায় ধ্বংসপ্রায় অবস্থা। এই বাড়িতে সিরাজদৌল্লাকে আটকে রেখে হত্যা করা হয়েছিল। বিশ্বাসঘাতক মীর জাফরের এই বাড়িটি নিমক হারাম দেউরি নামেও পরিচিত। চলে এসেছি নেক্সট পয়েন্ট, 1100 সমাধি। এখানে এন্ট্রি ফি পার হেড 10 টাকা। এটি মীর জাফর ও তার বংশের সমাধিক্ষেত্র। এখানে মোট 1100টি কবর রয়েছে। পলাশীর যুদ্ধে সিরাজের পক্ষ না নিয়ে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সহায়তা করেছিলেন। 1765 সালে 74 বছর বয়সে তিনি মারা যান, আর এইখানেই তাকে সমাধিস্থ করা হয়। এই হলো মীর জাফরের সমাধি। এখানে আপনারা কিছু অর্থের বিনিময়ে গাইড নিতে পারেন কোনটা কার সমাধি ভালো করে বোঝার জন্য। এবার চলে এলাম জীবন্ত কবর দেখতে। হ্যাঁ, আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। এই আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। কথিত আছে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হওয়ায় হাকিম রোজ একটি করে মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিত শিশুদের কলিজা খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। এই হলো আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। মসজিদে ওঠার সিঁড়ির নিচে আজিমুন্নিসা বেগমের সমাধি। সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য সিঁড়ির নিচে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠলে মসজিদের অবশিষ্ট হিসাবে একটি দেয়াল দেখতে পাবেন। এই মসজিদটি তৈরি করেছিলেন আজিমুন্নিসা বেগম নিজেই। আমরা সকাল 10:40 সাইট সিন শুরু করেছিলাম। এই পর্যন্ত এই সব স্পটগুলি ঘুরে দেখতে দুপুর 2:30 মতো বাজলো। এবার যাব মুর্শিদাবাদের প্রধান আকর্ষণীয় জায়গা হাজারদুয়ারিতে। তবে হাজারদুয়ারি পৌঁছে দুপুরের লাঞ্চটা আগে করে নিলাম। হাজারদুয়ারির কাছে প্রচুর হোটেল রেস্টুরেন্ট পাবেন লাঞ্চ করার জন্য।
চলে এলাম হাজারদুয়ারি। এখানে টিকিট প্রাইস পার হেড 25 টাকা। তবে টিকিট কাউন্টারের উল্টো দিকে স্ক্যানার আছে, অনলাইনে কাটলে টিকিট প্রাইস পার হেড 20 টাকা। ভিতরে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না, ব্যাগের কাউন্টারে জমা করে ভিতরে যেতে হয়। টিকিট কাউন্টারের পাশে রয়েছে ওয়াশরুম। হাজারদুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার করে এই হাজারদুয়ারি বন্ধ থাকে। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন খাঁ এই হাজারদুয়ারি নির্মাণ করেন। প্রাসাদে 1000টা দরজা থাকায় নাম হয়েছে হাজারদুয়ারি। তবে 1000 দরজার মধ্যে 900টি দরজা আসল ও 100টি নকল। এই হাজারদুয়ারি প্রাসাদ এখন মিউজিয়াম। 3 তলা বিশিষ্ট এই প্যালেসের নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় 2700টি অস্ত্রশস্ত্র, যার মধ্যে আলীবর্দী ও সিরাজদৌল্লার তরবারিও রয়েছে। প্রাসাদের দ্বিতীয় তলায় রয়েছে রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। এছাড়াও লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, রাফায়েল, অয়েল পেন্টিং রয়েছে। তৃতীয় তলায় রয়েছে সোনা দিয়ে মোড়ানো কোরআন শরীফ, আইনি আকবরীর পাণ্ডুলিপি। এছাড়াও ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই। হাজারদুয়ারির উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। এটি তৈরি হয় 1847 সালে। এই বৃহত্তম ইমামবাড়াটির দৈর্ঘ্য 207 মিটার। নবাব নাজিম ফেরাদুনজার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। বিশাল ইমামবাড়াটির নির্মাণ কার্য মাত্র 6-7 মাসে সম্পন্ন হয়েছিল। ইমামবাড়া সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র মহরমের সময় 9 দিন খোলা থাকে। হাজারদুয়ারি ও ইমামবাড়ার মাঝে রয়েছে ঘড়িঘর। হাজারদুয়ারি দেখার সাথে সাথে আমাদের একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ কমপ্লিট হলো। আমাদের মতো হাতে একেবারে কম সময় নিয়ে আসলে একদিনে এই স্পটগুলি দেখতে পারেন। তবে একটা রাত স্টে করলে পরদিন ভাগীরথী নদীর ওপারের খোশবাগ, সিরাজদৌল্লার সমাধি, কিরিটেশ্বর মন্দির, জগবন্ধু ধাম এগুলোও দেখতে পাবেন। তো যাই হোক, আমাদের ফেরার ট্রেন রয়েছে মুর্শিদাবাদ থেকে বিকেল 5টা 21 হাজারদুয়ারি এক্সপ্রেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। ধন্যবাদ।